হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একজন স্ত্রী কি কখনোই নিজের স্বামীকে অন্য মেয়ের সঙ্গে ভাগ করে নিতে পারবে? কখনোই নয়। কিন্তু যদি সেই স্বামীর পরকীয়ায় চলে তার বউয়ের বোনের সঙ্গে, তাহলে কি হবে? বউ যখন জানতে পারবে এদের দুইজনের লীলা খেলার কথা, কি বা পরিণতি করবে তাদের, আর যেই পরিণতিটা হবে সেটা আপনার চিন্তার চাইতেও বেশি ভয়ঙ্কর। এই গল্পতে আমরা দেখতে চলেছি একটি নারীর ভয়ানক প্রতিশোধের গল্প। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের কবিতা নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা জানালার ধারে দাঁড়িয়ে থেকে বাইরে বৃষ্টি দেখছিল, আর বৃষ্টিতে ভেজা গাছগুলোও সে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর এর পরের সিনে আমরা দেখতে পাই কবিতা একটি রেলওয়ে স্টেশনে বসে আছে। তাকে দেখে যেন মনে হচ্ছে সে নিজের বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে। একটু পরে সেখানে একটি ট্রেন আসে, আর সিনটি আবারও কবিতার বর্তমানে চলে যায়। আসলে এই সবকিছু কবিতা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল। ঠিক তখনই কবিতার একটি বান্ধবী তাকে ডাকে। আসলে এখানে কবিতার বাড়িতে একটি পার্টি হচ্ছিল, সেখানে কবিতার অনেকগুলো বান্ধবী এসেছে। এখানে কবিতার স্বামী ভিকিও ছিল, আর ভিকির কিছু বন্ধুরাও ছিল। কবিতার বান্ধবী এখানে কবিতাকে রান্নাঘর থেকে একটু চাটনি নিয়ে আসতে বলে। এদিকে ভিকির বন্ধুরাও তাকে খুঁজছিল, কিন্তু ভিকি নাকি বাথরুমে গেছে। এইটা শুনে ভিকির একটা বন্ধু বলে ভিকি হয়তোবা বাথরুমে যায়নি, সে নিজের অন্য জরুরি কাজ করার জন্যই গেছে। আর এখানে এই কথাটা কবিতাও শুনে ফেলে। আসলে ভিকির ক্যারেক্টার খুব একটা ভালো নয়, সে সুন্দরী মেয়ে দেখলেই তাদের পেছন পেছন ঘুরঘুর করে। অন্যদিকে কবিতা যখন এই কথা শুনে তখন তার অনেক মন খারাপ হয়। কবিতা এখানে একটি ঘরে আসে, সেখানে একটি বুড়ো লোক টিভিতে গাছগাছালির ভিডিও দেখছিল। কবিতা এসে বৃদ্ধটিকে প্রণাম করে, আর তখনই সে বাথরুম থেকে কিছু শব্দ শুনতে পায়। আর যখনই সে বাথরুমের কাছে যায় তখনই সে দেখতে পায় ভিকি অন্য আরেকটি মেয়ের সঙ্গে রোমান্স করছে। এটা দেখে কবিতার মন খারাপ তো হয়, কিন্তু সে ভিকিকে কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। আর এরপর কবিতা এখানে চাটনি নিয়ে সে নিজের বান্ধবীদের দেয় সেখানে থাকা একটি চেয়ারে। এরপর সে বসে পড়ে। এখানে কবিতার বান্ধবীরা সৌন্দর্য নিয়ে অনেক গসিপ করছিল। সেখানে থাকা একটি মেয়ে বলে, যদি সুন্দর হয়ে যাও তাহলে জীবন এমনি ইনস্টাগ্রাম হয়ে যাবে। ঘুম থেকে উঠলে লাইক, ঘুমাতে না গেলেও লাইক, লিপস্টিক দিলেও লাইক, এমনকি তুমি যদি কিছু নাও করো তাও তোমার ফলোয়ার হুড়হুড় করে বেড়ে যাবে। কবিতা এখানে তার একটি বান্ধবীকে বলে, তোমাদের কাছে কি মেয়ের সৌন্দর্যটাই সবচাইতে বড় গুণ? তখন তার সেই বান্ধবী বলে, এই কথার উত্তর তো ভিকি বলবে। মেয়েটি তখন ভিকিকে ডেকে বলে, আচ্ছা ভিকি, তুমি বলো, মেয়েদের সুন্দর হওয়া কি সবচাইতে বেশি জরুরি? ভিকি তখন তার সামনে থাকা একটি মেয়ের শরীরের দিকে তাকিয়ে থাকে, যেটা কিনা কবিতাও লক্ষ্য করে। আর তখন ভিকি বলে, সুন্দর না হলেও চলবে, কোনো সমস্যা নেই। এই কথা শোনার পর কবিতার বান্ধবীরা এখানে সেই কথা নিয়েও অনেক গসিপিং করে। তখনই এখানে কবিতা একটি গল্প শোনায়। সে বলে, ফুরসাদ নগরে স্মিতা নামের একটি মেয়ে ছিল, যে কিনা তার বাবার বাড়িতেই তার স্বামীকে নিয়ে থাকতো। ছোটবেলায় বাকি মেয়েদের মতোই তাকেও বলা হয়েছিল বড় করে বিয়ে করে সেটেল হয়ে যাওয়াই একটি মেয়ের জীবনের মূল উদ্দেশ্য। মেয়েটির জীবন অনেক সহজ সরল ছিল, ছোট্ট স্বপ্ন ছিল। ছোটবেলা থেকেই সে গাছগাছালিকে অনেক ভালোবাসতো, আর প্রকৃতির মাঝেই বড় হয়েছে, যার জন্যই হয়তোবা মেয়েটা এই কঠিন দুনিয়ার কঠিন সত্যগুলো জানতো না। তার জন্য শুধুমাত্র তার স্বামী, এই প্রকৃতি সবকিছু ছিল। আসলে এই কাহিনীটি কবিতার নিজেরই ছিল, কিন্তু কাহিনী শোনানোর সময় সে নিজের নাম স্মিতা বলে। কিন্তু কেন, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপরেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এখানে আমরা স্মিতাকে দেখতে পাই তার বাড়ির মালির সঙ্গে গাছ লাগাতে। স্মিতার গার্ডেনিং করার অনেক শখ ছিল, আর এই মালিটিও অনেক বছর ধরে স্মিতার বাড়িতেই কাজ করত। তখনই স্মিতার স্বামী পঙ্কজ অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। স্মিতা তখন দৌড়ে তাকে টিফিন দেওয়ার জন্য যায়। টিফিন নেওয়ার পর পঙ্কজ অফিসে চলে যায়। স্মিতা এখানে তার নিজের বাবার বাড়িতেই তার স্বামীকে নিয়ে থাকতো, কারণ স্মিতার বাবা নেই। সিন কাট হলে আমরা রতন নামের একজন পুলিশ অফিসারকে দেখি, যে কিনা সকাল সকাল বালতিতে করে পানি ভরতে এসেছে। রতন এখানে 2 বালতি পানি ভরে বাড়িতে আসে, আর তার বাবাকে বলে, বাড়িতে একটা মোটর লাগিয়ে নাও। রতনের বাবা তখন বলে, যখন বড় পুলিশ অফিসার হবে তখন নিজের টাকা দিয়েই মোটর লাগিয়ে নিও। রতন এখানে ফুরসাদ নগরেরই একজন পুলিশ অফিসার। রতন গোসল করে নেয়, আর অন্যদিকে আমরা দেখি স্মিতা রান্না করছে। তখনই স্মিতার কাছে তার খালার ফোন আসে, আর তার খালা বলে, তোমার বোনের ফুরসাদ নগরে একটি চাকরি হয়ে গেছে, তাই সে
তোমাদের সঙ্গে থাকার জন্য সেখানে যাচ্ছে। স্মিতা এটা শুনে অনেক খুশি হয় আর সে বলে, সমস্যা নেই খালা, শালিনী আমার বাড়িতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। স্মিতা এরপর শালিনীর জন্য একটি রুম ঠিকঠাক করে। এদিকে অফিস যাওয়ার আগে রাতান লোকাল গ্যাংস্টার গাজেন্দারের সঙ্গে দেখা করতে আসে, আর এই গ্যাংস্টারের বাড়ি স্মিতার বাড়ির সামনেই ছিল। যখন রতন এখানে গাড়ি পার্ক করে তখনই সেই মালের একটি গাছ রতনের গাড়ির সঙ্গে লেগে চাপা পড়ে যায়। মালি এখানে তখন এসে ওই গাছটিকে ঠিক করে নেয়। রতন যখন গাজেন্দারের সঙ্গে দেখা করতে যায় তখন গাজেন্দার তাকে অপরিচিত ফুলের চা খেতে দেয়, আর পাশেই গাজেন্দারের ছেলেও বসেছিল। রতন এখানে গাজেন্দারকে বলে, আপনার মাল সঠিকভাবে পৌঁছে গেছে। এই কথা শুনে গাজেন্দার নিজের ছেলেকে কানে হেডফোন লাগাতে বলে। এখানে গাজেন্দারের ছেলে মন্টুও কম চালাক নয়, সে কানে হেডফোন তো পরে, কিন্তু ট্যাব থেকে হেডফোনটি ডিসকানেক্ট করেও রাখে যাতে সে তাদের সমস্ত কথাই শুনতে পায়। কিন্তু এই বিষয়টা গাজেন্দার বা রতন কেউই লক্ষ্য করে না। রতন এখানে বলে, মাল তো ঠিক মতো পৌঁছে গেছে, কিন্তু বডি কি করেছেন? গাজেন্দার বলে, বডিও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। যেহেতু এখানে রতন গাজেন্দারের সঙ্গে অনেকগুলো কাজ করেছিল, তাই গাজেন্দার এখানে একটি এনভেলপ দেয় রতনকে, আর তার মধ্যে কিছু টাকা ছিল। রতন এখানে চলে যাবার সময় মন্টুর কাছে এসে তাকে একটি পুলিশ অফিসারের ব্যাজ দিয়ে বলে, তুমি একটি পুলিশ অফিসারের ব্যাজ চেয়েছিলে না, এটাই তোমার জন্য, রেখে দাও। রতন যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই গাজেন্দার তার ছেলে মন্টুকে বলে, পুলিশ অফিসার হওয়ার চেয়ে 2-4টা পুলিশকে নিজের চাকর বানিয়ে রাখা ভালো। আর এই কথা রতনও শুনে ফেলে, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আর আমরা দেখতে পাই রাতের বেলা পঙ্কজ এখানে একটি বারে বসে জুয়া খেলছিল। তখনই একটি লোক এসে তাকে ডাকে, আর পঙ্কজকে সেই লোকটি গাজেন্দারের কাছে নিয়ে যায়। আসলে এখানে পঙ্কজ গাজেন্দারের কাছ থেকে 27,55,000 টাকা ঋণ নিয়েছিল। গাজেন্দার এখানে পঙ্কজকে এই টাকাটি দিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু পঙ্কজের কাছে কোনো টাকাই ছিল না। পঙ্কজ বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা শোধ করে দেব। তখন গাজেন্দার বলে, আচ্ছা কিভাবে শোধ করবে শুনি? পঙ্কজ তখন বলে, মুরাদাবাদে আমার একটি বাড়ি রয়েছে, আপনি তো জানেন। গাজেন্দার তখন বলে, বাড়ি তো মুরাদাবাদে রয়েছে, তাহলে কি আমি এখন এই টাকার জন্য মুরাদাবাদে শিফট হয়ে যাব নাকি? আর ওই বাড়িটি যদি তুমি বিক্রি না করো তাহলে তো টাকাও আসবে না। তুমি এক কাজ করো, ওই বাড়িটি আমার নামে লিখে দাও, তাহলে আমি তোমার ঋণ মাফ করে দেব। তখনই গাজেন্দারকে কোনো একটি লোক ফোন করে বলে, এত বছর হয়ে গেল, এখন সময় এসেছে মুরাদাবাদের ওই প্লটটি খালি করার। গাজেন্দার তখন ফোনে কথা বলতে বলতে পঙ্কজকে ইশারা করে সেখান থেকে চলে যাবার কথা বলে, আর পঙ্কজও সেখান থেকে চলে যায়। বাড়িতে বসে বসে স্মিতা এখানে সারা মাসের খরচার হিসাব করছিল। তখনই অনেক বেশি মাতাল হয়ে পঙ্কজ বাড়িতে আসে। পঙ্কজ বাড়িতে আসার পরও এখানে আবারও ড্রিঙ্কস করতে বসে পড়ে, আর এরপর স্মিতা বলে, বাড়িতে দরজার জালগুলো একটু ঠিক করতে হবে। পঙ্কজ এই কথা শোনার পর স্মিতাকে বলে, শুধু জালি কেন, পুরো বাড়ি ঠিকঠাক করে নাও। কিন্তু এত টাকা দেবে কে? তোমার বাপ? কিন্তু সে তো মরে গেছে। স্মিতা তখন বলে, ওনার দয়াতেই তো এত দূর এসেছি, অন্তত ভবিষ্যতের জন্য কিছু টাকা তো আপনার জোগাতে হতো। পঙ্কজ তখন রেগে গিয়ে বলে, তাহলে তুমি কোন বিপদের জন্য অপেক্ষা করছো শুনি? কবে থেকে বলছি মুরাদাবাদের ওই বাড়িটি বিক্রি করে দাও, কিন্তু তুমি তো আমার কথাতে রাজি হচ্ছ না। কি করবে ওই বাড়ি শুনি? স্মিতা তখন বলে, আমার বাবা যতগুলো টাকা তোমাকে দিয়েছিল তার সবই তো তুমি খরচ করে ফেলেছো, আর এখন কিনা তুমি চাচ্ছ আমার বাবার রেখে যাওয়া তার এই শেষ স্মৃতিটুকু আমি বিক্রি করে দেব? পঙ্কজ তখন বলে, তাই তাহলে কি করব বলো? তোমার বাবার জন্য ওই বাড়িটি মিউজিয়াম করে দেই, আর যেই টিকিটের টাকা আসবে সেটা দিয়ে সংসার চালাবো। স্মিতা এখানে পঙ্কজের এই সব আবল তাবল কথাগুলোর তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ এখানে পঙ্কজের অনেক টাকার দরকার ছিল, যার জন্যই সে স্মিতার সেই বাড়িটি বিক্রি করতে চাচ্ছিল। পঙ্কজ যখন নিজের রুমে ঢোকে তখন সে রুমটি সুন্দর করে গোছানো দেখে জিজ্ঞেস করে, এসব কে করেছে? তখন স্মিতা বলে, আসলে আমার বোন শালিনী আসছে, তার এখানে একটি চাকরি হয়েছে তো তাই এখানেই থাকবে। পঙ্কজ আবারও রেগে যায় আর বলে, তাহলে বাইরে একটি বোর্ড টাঙিয়ে দিই যে এইটা তোমার একটি গেস্ট হাউস, আর তুমি তাকে এখানে কেন রুম দিচ্ছ? তাকে উপরের ঘরটি দিয়ে দাও। স্মিতা এখানে পঙ্কজকে কিছু বলে না আর সে রাজি হয়ে যায়। স্মিতা উপরে গিয়ে উপরের ঘরটি যখন ঠিকঠাক করছিল তখন তার বেশ কিছু মেডেল আর অনেকগুলো সার্টিফিকেট পায়। এইগুলো স্মিতা স্কুলে থাকতে পেয়েছিল। এই জিনিসগুলো স্মিতা খুব সাবধানে রেখে দেয় আর ঘরটি
ঘরটি খুব সুন্দর করে পরিষ্কার করে। রাত্রেবেলা যখন স্মিতা আর পঙ্কজ ঘুমোতে যাচ্ছিল তখনও পঙ্কজ স্মিতাকে বলে ওই বাড়িটি বিক্রি করার কথা আরো একবার তুমি ভেবে দেখো। পরের দিন রাত্রেবেলা এখানে পঙ্কজ শালিনীকে নিতে যাবে না, তবুও তাকে বাধ্য হয়ে শালিনীকে স্টেশনে নিতে যেতে হয়। কিন্তু এখানে পঙ্কজ যখন প্রথমবারের মতো শালিনীকে দেখে সে শালিনীকে দেখেই ফিদা হয়ে যায়। পঙ্কজ এখানে শালিনীকে বাড়িতে নিয়ে আসে আর স্মিতাও শালিনীকে দেখে অনেক খুশি হয়, কারণ তাদের দুজনের বন্ডিং অনেক ভালো ছিল। স্মিতা যখন শালিনীকে নিয়ে ওপরের রুমে যাচ্ছিল তখনই পঙ্কজ বলে ওপরের রুমে যাবার কোনো দরকার নেই, শালিনীকে আমার রুমটাই দিয়ে দাও। এই কথা শুনে স্মিতাও অনেক খুশি হয় আর সে শালিনীকে রুমে নিয়ে যায়। রাত্রেবেলা খাওয়ার সময় স্মিতা শালিনীকে তার পছন্দের কাঁঠালের তরকারি দেয় আর অন্যদিকে পঙ্কজ শুধুমাত্র শালিনীর দিকেই তাকিয়েছিল। খাবার শেষ হয়ে যাবার পর এখানে স্মিতা তাদের দুজনকে মিষ্টিও খেতে দেয়, কিন্তু শালিনী এখানে মিষ্টি খেত না। কিন্তু পঙ্কজ শালিনীকে অনেক রিকোয়েস্ট করে, তখন শালিনী একটু খেয়েই আবারও মিষ্টিটি রেখে দেয়। কিন্তু একটু পরেই পঙ্কজ শালিনীকে দেখিয়ে সেই মিষ্টি তার সামনেই খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ হলে শালিনী আর স্মিতা বসে এখানে অনেক গল্প করে। পরের দিন সকালে এখানে শালিনী অফিসে যাওয়ার জন্য কোনো রিক্সা পাচ্ছিল না, তখনই পাশের দোকানে বসে চা খাচ্ছিল রতন। রতন তখন এখানে এসে শালিনীকে বলে ম্যাডাম কোনো সমস্যা নাকি? শালিনী তখন বলে আমি কোনো রিক্সা পাচ্ছি না। রতন বলে আপনাকে তো কখনো এখানে আগে দেখিনি। শালিনী বলে আসলে আমি গতকালকেই এখানে এসেছি। রতন এখানে শালিনীকে লিফট দেওয়ার কথা বলে, তখন শালিনী বলে আপনার কাছে কি আর কোনো কাজ নেই নাকি? তখন রতন বলে শহরের সৌন্দর্য বজায় রাখাই আমার কাজ। এখানে শালিনী রতনের বাইকে উঠে বসে আর রাস্তায় যেতে যেতেই তারা একে অপরের পরিচয়ও জেনে নেয়। এখানে প্রথম দেখাতেই রতন শালিনীকে পছন্দ করে ফেলে, যার জন্য সে শালিনীর সঙ্গে একটু ফ্লার্টও করে। অন্যদিকে শালিনীও এটা বেশ এনজয় করে। রতন এখানে শালিনীকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় আর শালিনীর ফোন নাম্বারও চাই। শালিনীও তখন নিজের ফোন নাম্বার রতনকে দেয়। স্মিতাও এখানে দেখে ফেলে যে রতন শালিনীকে বাড়িতে ড্রপ করে দিয়েছে। পরের দিন সকালে স্মিতা নিজের বাগান থেকে টমেটো পাড়ছিল, তখনই স্মিতা শালিনীকে বলে তোমার বাসা থেকে তোমাকে বিয়ের কথা বলে না? শালিনী তখন বলে সে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। তখন স্মিতা বলে তাই তোমার কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? শালিনী তখন মন খারাপ করে বলে তার বয়ফ্রেন্ড নাকি তার ওয়াইফের কাছে চলে গেছে। এই কথা শুনে স্মিতা একটু অবাক হয়, কিন্তু সে কিছুই বলে না। সিন কাট হলে দেখা যায় পঙ্কজ এখানে শালিনীকে অফিসে ড্রপ করতে যাচ্ছে। তখনই রাস্তায় পঙ্কজ দিলদার নামের একটি টিকি শপ দেখায় শালিনীকে, যেখানে নাকি হার্ট শেপের টিকি পাওয়া যায়। পঙ্কজ এখানে বলে তোমাকে নিয়ে খেতে আসবো কিন্তু। আর এরপর পঙ্কজ শালিনীকে আশেপাশের সবকিছুই দেখাতে শুরু করে। সন্ধ্যাবেলায় এখানে পঙ্কজ তার কথা মতো শালিনীকে নিয়ে ওই টিকি খেতে আসে। আর যেহেতু টিকি অনেক গরম ছিল তাই শালিনীর মুখে অনেক গরম লাগে, আর তখনই পঙ্কজ তার মুখে ফু দিয়ে দেয়। এরপর থেকেই এখানে পঙ্কজ শালিনীর সঙ্গে অনেক সময় কাটাতে থাকে, আর অন্যদিকে শালিনী রতনের সঙ্গেও বাইরে এসে অনেক সময় কাটায়। আসলে এখানে শালিনী এক সময়ে রতন আর পঙ্কজ দুইজনকেই ঘোরাচ্ছিল। বাইরে আসলে শালিনী এখানে রতনের সঙ্গে মেলামেশা করত, আর অন্যদিকে বাসায় থাকলে শালিনী পঙ্কজের সঙ্গে সময় কাটাতো। ধীরে ধীরে পঙ্কজ আর শালিনী অনেক বেশি কাছাকাছি চলে আসে, আর এরপর একদিন তারা হোটেল রুমে গিয়েও সময় কাটায়। আর এদিকে বেচারি স্মিতা এইসব বিষয়ে কিছুই জানতো না। পঙ্কজ এখানে একদিন শালিনীকে নিয়ে শপিং করতে আসে। সে শালিনীকে অনেক দামি একটি জামা গিফট করে। শালিনী তখন পঙ্কজকে বলে স্মিতা দিদির জন্য কিছু একটা নিয়ে নাও। তখন শালিনী একটি খুবই সস্তা শাড়ি পঙ্কজকে দেখিয়ে বলে ওই শাড়িটি তুমি নাও। পঙ্কজ তখন ওই কম দামি শাড়িটি নিজের বউয়ের জন্য নিয়ে নেয়। পঙ্কজ যখন জিনিসপত্রের দাম দিচ্ছিল তখনই রতনও শালিনীকে ফোন করে। শালিনী তখন একটু দূরে গিয়ে রতনের ফোন রিসিভ করে। রতন এখানে শালিনীকে বলে কি ব্যাপার, 2 দিন হয়ে গেল কোনো ফোন নেই, কোনো খবর নেই। আমি তো ভেবেছি আপনার জন্য মিসিং কমপ্লেন লিখাবো। শালিনী তখন বলে আরে না না, আমি একদম ঠিক আছি, আপনি কেমন আছেন? রতন তখন বলে আমিও অনেক ভালো আছি, কিন্তু আপনাকে অনেক মিস করছি। আপনি না বলেছিলেন আপনার পুরি আর সবজি অনেক পছন্দ? আমার মা রবিবারের দিন সেটি বানাবে, আর সে আপনার সঙ্গে দেখাও করতে চায়। শালিনী তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এখন অনেক ব্যস্ত, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। এটা বলেই শালিনী ফোন কেটে দেয়। এদিকে স্মিতা বাজার করে বাড়িতে ফিরে আসে, আর তখনই সে শালিনীর রুম
থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখনই স্মিতা যখন শালিনীর রুমের কাছে যায় তখনই স্মিতা নিজের স্বামীর সঙ্গে নিজের বোনকে ইন্টিমেট হওয়া অবস্থায় দেখতে পায়। স্মিতার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কিন্তু অন্যদিকে শালিনী আর পঙ্কজ স্মিতাকে একদমই দেখতে পায় না। স্মিতা দৌড়ে বাড়ির বাইরে চলে আসে আর সে একটি গাছকে জড়িয়ে ধরে থাকে। স্মিতা এখানে শালিনী বা পঙ্কজকে কিছুই বলে না এই বিষয়ে, সে যেন একদমই চুপ হয়ে গিয়েছিল। এদিকে আজকেই স্মিতা আর পঙ্কজের বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু কেক কাটার পর পঙ্কজ এখানে স্মিতাকে কেক খাইয়ে দেওয়ার বদলে শালিনীকে কেক খাওয়ানো নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। আর এই বিষয়টা স্মিতার একটি বান্ধবীও অনেক খেয়াল করে। কিছুক্ষণ পরে স্মিতা যখন রান্নাঘরে আসে স্মিতার ওই বান্ধবীও এসে শালিনীর বিষয়ে নিজের সন্দেহটা স্মিতার সঙ্গে শেয়ার করে। স্মিতা এখানে নিজের বান্ধবীকে কিছুই বলে না, কারণ সে আগে থেকেই তাদের সম্পর্কের কথা জানতো। আর এরপরে আমরা দেখতে পাই স্মিতা অনেক দুঃখী ছিল, যার কারণে সে গাছপালার ভেতরে আসে আর অনেক কান্নাকাটি করতে থাকে। রাত্রিবেলা শালিনী যখন নিজের ফোন নিয়ে খুব ব্যস্ত ছিল তখনই বিয়ের বিষয়ে তার মা তাকে ফোন করলে শালিনী নিজের মায়ের ফোন কেটে দেয় আর সে নিজের একটি হট ছবি তুলে পঙ্কজকে পাঠিয়ে দেয়। পঙ্কজ যখন শালিনীর এই ছবি দেখে তখন সে শালিনীর কাছে আসার জন্য রুম থেকে বাইরে বের হয়, কিন্তু সেই সময় স্মিতারও ঘুম ভেঙে যায় আর সে পঙ্কজকে বলে, আপনার কিছু লাগবে নাকি? পঙ্কজ তখন চালাকি করে বলে, আরে না, আমার একটু পিপাসা পেয়েছিল তো তাই পানি খেতে এসেছি। আর অন্যদিকে শালিনীও যখন বুঝতে পারে স্মিতা জেগে গেছে সে তাড়াহুড়ো করে নিজের রুমের দরজাটা বন্ধ করে দেয়। পঙ্কজও এরপর পানি খেয়ে আবারও স্মিতার কাছে এসে শুয়ে পড়ে। স্মিতা তখন পঙ্কজকে বলে, শালিনীর অফিসের কাছেই নাকি একটি রুম আছে যেখানে সে শালিনীকে চলে যেতে বলবে ভাবছে। এই কথা শুনে পঙ্কজ বলে, তোমার বোন, তুমি কি করবে তুমি দেখো। পরের দিন সকাল হলে শালিনী সেই শাড়িটি স্মিতাকে উপহার দেয়, কিন্তু স্মিতা এখানে শালিনীর সঙ্গে তেমন একটা কথা বলে না। ঠিক তখনই গাজানদারের ফোন আসে পঙ্কজের কাছে আর পঙ্কজও উপরে চলে যায় তার সঙ্গে কথা বলতে। সিনাবারও বর্তমানে ফিরে আসে। তখন কবিতা বলে, যখন গাজেন্দার এই বাড়ির বদলে তার স্বামীর ঋণ মাফ করে দেবে বলেছিল আর অনেক টাকা দেবে সেটাও বলেছিল, তখনই নাকি স্মিতা রাজি হয়ে গিয়েছিল। কিন্তু পরে যখন স্মিতা তাদের এই সম্পর্কের কথা জেনে যায় তখন সে আবারও মানা করে দেয়। আর স্মিতার এই মানা করে দেওয়া দেখে পঙ্কজ রেগে গিয়ে বাড়ি থেকে চলে যায়। শালিনী তখন পঙ্কজকে বলে স্মিতাকে রাগ ভাঙানোর জন্য, কিন্তু পঙ্কজ এখানে কোনো গুরুত্বই দেয় না। পঙ্কজ এখানে বাড়িতে বসেই আবারও মদ খায় আর মাতাল অবস্থায় গাজেন্দারের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। এই বিষয়টা এখানে স্মিতার বাড়ির মালিও লক্ষ্য করে। পরের দিন সকালে যখন মালি আর স্মিতা বসে গাছ লাগাচ্ছিল সে স্মিতাকে বলছিল এই জমিটি তার বাবা কিভাবে বাঁচিয়েছিল। আর মালি এটাও বলে, এই গাছপালাই শুধু এই জীবনে তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। মালি এখানে স্মিতাকে সাবধান করে বলে, তোমার আপন মানুষই তোমার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর প্রকৃতির তো এটাই নিয়ম, হয় নিজে খেয়ে নাও নইলে অন্যের খাবার হয়ে যাও। এখানে স্মিতা পঙ্কজকে খাবার দেয় আর খাবার খাওয়ার সময় পঙ্কজ বলে সে 2 দিনের জন্য বারেলি যাচ্ছে, সন্ধ্যার সময় নাকি গাজেন্দারের লোকরা টাকা নিতে আসবে। স্মিতা যেন তাদেরকে সেই টাকাটা দিয়ে দেয়। এখানে স্মিতা পঙ্কজকে কিছুই বলে না, বরঞ্চ সে শালিনীর জন্য নাস্তা বানাতে চলে যায়। নিজের টিফিন নিয়ে এদিকে শালিনীও অফিসে চলে যায়। সেই দিনই স্মিতার কাজের মেয়ে এসে তাকে বলে সে নিজের মেয়ের কাছে যাচ্ছে। তখন স্মিতাও খুশি হয়ে তাকে টাকা দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই এখানে শালিনী বাড়িতে চলে আসে অফিস থেকে। সে বলে তার নাকি অনেক পেট ব্যথা হচ্ছে। শালিনী এখানে বারবার পঙ্কজকে ফোন করছিল, কিন্তু পঙ্কজের ফোন কিছুতেই লাগছিল না। স্মিতা এখানে এসে শালিনীকে দুধ আর কলা খেতে দেয় আর স্মিতা বলে আমি আমার বান্ধবীর মেয়ের জন্মদিনের পার্টিতে যাচ্ছি, আমি ডাল রান্না করেছি কিন্তু সবজি এখনো কাটা হয়নি। শালিনী তখন বলে সমস্যা নেই, তুমি এনজয় করো, আমি সবকিছু করে নেব। স্মিতা তখন বলে তুমি সবজি কেটে রেখো, আমি এসে রান্না করে দেব। স্মিতা এখানে শালিনীকেও নিজের সঙ্গে যাওয়ার কথা বলে, কিন্তু শালিনী বলে আরে না, আমি তো অসুস্থ, আমি কি করে যাব। যাবার সময় এখানে স্মিতা শালিনীকে এটাও বলে যায় সন্ধ্যাবেলায় পঙ্কজের একটি লোক আসবে, তুমি তাকে রিসিভ করে নিও। শালিনীও এতে রাজি হয়ে যায়। স্মিতা যখন তার বান্ধবীর
অন্নমীর বাড়িতে যাচ্ছিল তখনই পঙ্কজ তাকে ফোন করে বলে, তুমি কোথায় আছো? আর তখন স্মিতা বলে, আমি তো বাড়িতেই আছি। আর এরপরে পঙ্কজও ফোন কেটে দেয়। এরপরেই দেখা যায় স্মিতা সেই বার্থডে পার্টিতে পৌঁছে গেছে। এদিকে দেখা যায় একটি বারে বসে রতন আর তার সিনিয়র অফিসার গল্প করছিল। আসলে এই সিনিয়র অফিসারের বোনের বিয়ে ছিল, তাই সে রতনকে ইনভাইট করতে এসেছিল। ঠিক তখনই এখানে বড় অফিসারের কাছে একটি ফোন আসে। একই বাড়িতে দুইটি মার্ডার হয়ে গেছে। অফিসারটি তখন রতনকে নিয়ে সেই স্পটে যায়, কিন্তু এখানেই আমরা দেখতে পাই শালিনী আর পঙ্কজের বডি পড়ে রয়েছে। আর অন্যদিকে স্মিতা অনেক কান্নাকাটি করছে। এখানে যখন এদের দুজনের মৃত্যু হয় তখন যেহেতু স্মিতা বাড়িতে ছিল না, তাই তারা কেউই বলতে পারছিল না এদের দুজনকে কে মেরেছে। পুলিশ এখানে ডেড বডি দুটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। আর পুরো বাড়িকে তারা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। রতন এখানে শালিনীর লাশ দেখে অনেক অবাক হয়। পুলিশ প্রথমে ভেবেছিল হয়তোবা এটি কোনো ডাকাতির কারণেই হয়েছে। ডাকাতরা হয়তো লুট করতে এসেছিল, আর সে সময় যেহেতু এরা দুজন বাড়িতে ছিল তাই ডাকাতরা এদের দুজনকে মেরে ফেলেছে। রতন এখানে স্মিতাকে এফআইআর এর উপর সাইন করিয়ে নেয়। আর এরপর সেও চলে যায়। থানায় বসে রতন এখানে শালিনীর দুল খুব মনোযোগ দিয়ে দেখছিল। আর তখনই ওই সিনিয়র অফিসার এসে এই বিষয়টা নোটিস করে। তখনই তিনি জিজ্ঞেস করেন, তুমি কি মেয়েটিকে চিনতে? রতন বলে, এখনই তো চিনতে শুরু করেছিলাম আর সবকিছু শেষ হয়ে গেল। এখানে ওই সিনিয়র অফিসার এই কেসের সমস্ত দায়িত্ব রতনকে দিয়ে দেয়। যেহেতু তার বোনের বিয়ে ছিল তাই সে এই দায়িত্ব দিয়ে চলে যায়। আর রতনও তাকে বলে সে সমস্ত দায়িত্ব আর এই কেস হ্যান্ডেল করে নেবে। এখানে রতন সবার আগে গজেন্দারের কাছে আসে। আর সে গজেন্দারকে বলে, পঙ্কজ তো আপনার কাছ থেকে 27,55,000 টাকা ঋণ নিয়েছিল, আপনি তো ওকে মারেননি তাই না? গজেন্দার তখন বলে, আমাকে কেন এসব জিজ্ঞেস করছো? রতন বলে, আপনাকে নিয়ে খুব চিন্তা হয় তো সেই জন্যই। কেউ বলতেই পারে আপনি টাকা উসুল করার জন্য ওকে মেরে ফেলেছেন। গজেন্দার তখন রতনকে বলে, আমার উপর সন্দেহ করবে কে, তুমি? রতন তখন কিছুই বলে না। আমি যে ওর কাছ থেকে এতগুলো টাকা পেতাম, কিন্তু এই টাকা নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ সে বলেছিল আমার টাকা সময় মতোই সে দিয়ে দেবে। শুধু এটাই নয়, পঙ্কজ এখানে এই স্মিতাকে মেরে ফেলার জন্য গজেন্দারকে সুপারি দিয়েছিল। আর সেই জন্যই আমার লোকগুলো গিয়েছিল স্মিতাকে মারতে, কিন্তু তারা ভুল করে শালিনীকে মেরে দিয়েছে। রতন তখন বলে, তাহলে পঙ্কজকে কে মারলো? গজেন্দার বলে, সেটার চিন্তা তো আমিও করছি। এখন তো পঙ্কজও মরে গেছে, তাহলে আমার টাকাগুলো কে দেবে? গজেন্দার এখানে রতনকে একটি অফার দেয় আর বলে, স্মিতার মুরাদাবাদের সেই বাড়ির কাগজটি আমাকে যে করেই হোক ম্যানেজ করে দেবে, আর এর বদলে আমি তোমাকে 20 লক্ষ টাকা দেব। এখানে রতন অফিসিয়ালি এই কেসটাকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করে। আর অন্যদিকে সে পার্সোনালি এই কেসটি হ্যান্ডেল করে স্মিতার কাছ থেকে ওই বাড়ির দলিলটি হাতিয়াতে চাইছিল। রতন এখানে স্মিতার বান্ধবী পুনমের বাড়িতে আসে। আর সে পুনমকে জিজ্ঞেস করে বার্থডে পার্টির কোনো ছবি আছে কিনা। পুনম তখন বলে, ছবি তো এখনো ফটোগ্রাফারের কাছেই রয়েছে, ছবিগুলো আমি হাতে পেলে আপনাকে দিয়ে দেব। কিছুক্ষণ পরেই এখানে রতন স্মিতার কাছে আসে। সে স্মিতাকে বলে, আপনার স্বামীর মাথার উপরে 27,55,000 টাকার লোন আছে, এমনও হতে পারে এর বেশিও আছে, তবে আপনি এতগুলো টাকা কি করে শোধ করবেন? উপর দিয়ে এই কোর্ট কাছারির ঝামেলা, এসব কিছু আপনি কি করে হ্যান্ডেল করবেন? আপনি এক কাজ করতে পারেন, আপনার মুরাদাবাদের সেই বাড়িটি আমার নামে লিখে দিতে পারেন। স্মিতা তখন বলে, আমি ওই বাড়িটি বিক্রি করতে চাই না। এখানে স্মিতা রতনের কোনো কথাই কানে নিচ্ছিল না। আর এরপরে হতাশ হয়ে রতন বাড়িতে ফিরে আসে। পরের দিন এখানে রতন সেই বার্থডে পার্টির ছবিগুলো পেয়ে যায়। রতন এখানে সেই ছবিগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আর তখনই সে খেয়াল করে কিছু ছবিতে কিছু গড়বড়ি রয়েছে। রতন এখানে সেই দিন পার্টিতে যারা যারা উপস্থিত ছিল তাদের কাছে গিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। আর এরপর সে স্মিতার বাড়িতে আসে। স্মিতা দরজা খুললে রতন বলে, আপনার মতো এত চালাক মহিলা আমি আজ পর্যন্ত দেখিনি। আপনার চালাকির এই গল্প আমি আপনাকে শোনাবো। আপনি মার্ডারের আগের রাতেই পঙ্কজের ফোন থেকে শালিনীর নাম্বার আর শালিনীর ফোন থেকে পঙ্কজের নাম্বার ব্লক করে দিয়েছিলেন, যাতে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। পরের দিন সকালে আপনি শালিনী আর পঙ্কজের জন্য আলাদা আলাদা করে খাবার তৈরি করেন। আর সেই খাবারের ভেতরে কিছু মিশিয়েও দেন, কারণ পোস্টমর্টমে শালিনীর খাবারে অ্যাবনর্মাল কিছু পাওয়া গেছে। আপনি ইচ্ছে করে শালিনীর খাবারে এমন কিছু মিশিয়েছিলেন যাতে করে শালিনীর ফুড পয়জনিং হয়। আর শালিনীও রীতিমতো জলদি বাড়িতে ফিরে আসে। সবকিছুই আপনার প্ল্যান মোতাবেকই হচ্ছিল। আপনি শালিনীকে
শালিনীকে বাড়িতে রেখে পার্টিতে চলে আসেন আর কিছুক্ষণ সময় পার্টিতে থাকার পর আবারও বাড়িতে যান। আর বাড়িতে গিয়ে আপনি দেখেন শালিনী সেখানে মরে পড়ে রয়েছে। আর ঠিক সেই সময়ই পঙ্কজও আর তখনই আপনিও লুকিয়ে পড়েন। আর এখানে পোস্টমর্টমে এটাও ধরা পড়েছে শালিনীর মৃত্যুর 1 ঘন্টা পরে পঙ্কজের মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী পঙ্কজের মৃত্যু কোনো চাকু দিয়ে বা অন্য কোনো হাতিয়ার দিয়ে হয়নি, বরঞ্চ মৃত্যুর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাকের পরে কেউ পঙ্কজের উপর হামলা করেছিল সেই ধারালো চাকু দিয়ে, কিন্তু আমি এখনো খুঁজে বের করতে পারিনি সেই মানুষটি কে ছিল। এখানে রতনের কথা মোতাবেক স্মিতা দুজনের নাম্বারই আবারও আনব্লক করে দেয় আর নিজের ফিঙ্গারপ্রিন্ট মিটিয়ে সে আবারও পার্টিতে চলে আসে। আপনি খুব চালাক একটা মহিলা। আপনি কখন পার্টি থেকে বের হয়েছেন, কখন এসেছেন কেউ বুঝতেও পারেনি, কিন্তু আপনি ধরা পড়ে গেছেন কারণ আপনার কিছু ছবি আমার কাছে এসেছে। সেই পার্টিতে আপনাকে 2 রকমের শাড়িতে দেখা গেছে। শাড়ির রং তো একই ছিল, কিন্তু শাড়িতে থাকা বর্ডার গুলো সম্পূর্ণ আলাদা। এরপরে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই আসলে সেই দিন স্মিতার শাড়িতে রক্ত লেগে গিয়েছিল, যার জন্য সে শাড়িটি ধুয়ে দেয় আর ওই কালারেরই অন্য আরেকটি শাড়ি পরে সে পার্টিতে চলে আসে। আপনি হয়তো কোর্টে গিয়ে বলবেন এখানে কিছু পরিষ্কার করে দেখা যাচ্ছে না, কিন্তু এখানেও আপনি ফেসে যাবেন। কারণ কি জানেন, আপনি যেখানে যেখানে গেছেন, যেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন, সব জায়গাতেই আপনি আপনার ফোন নিয়ে গিয়েছেন, যার জন্যই আপনি টিকতে পারবেন না। আর জেলে যাবার পর সেখানে গিয়ে আরামসে গার্ডেনিং করতে পারবেন, আপনার খুব পছন্দের, তাই না? আর আপনার কি শাস্তি হবে সেটা আমি আপনাকে বলবো না, তবে আপনার কাছে একটি উপায় আছে। মুরাদাবাদের সেই বাড়িটি আমার নামে লিখে দিন, তাহলে আমি পার্সোনালি এই কেসটি বন্ধ করে দেব আর সমস্ত ডিটেলস আপনার ফোনে পাঠিয়ে দেব। আপনাকে আমি 4 দিন সময় দিয়ে গেলাম, আর যদি কোনো চালাকি করার চেষ্টা করেন তাহলে আপনার কি হবে সেটা বুঝতেই পারছেন। এখানে স্মিতা কিছুতেই বুঝতে পারছিল না সে কি করবে, যার জন্য সে রতনের নামে সেই বাড়ির দলিল তৈরি করতে থাকে। রতন স্মিতাকে সব সময় ফলো করতে থাকে। বাড়ির কাগজ রতনকে দেবার আগে স্মিতা এখানে বাড়ির সমস্ত কাজের লোককে চাকরি থেকে ছাঁটাই করে দেয়, আর সেখানে শুধুমাত্র ওই মালি ছাড়া কেউই ছিল না। রতন এখানে দলিল নিতে যাচ্ছিল, তখন সে গাজেন্দারের কাছ থেকে টাকা নিয়ে যায় আর স্মিতার বাড়িতে চলে আসে। স্মিতা তখন রতনকে চা খেতে বলে, তখন রতন বলে আমাকে পাগল মনে করেছো নাকি? চায়ের মধ্যে যদি তুমি কিছু মিশিয়ে দাও তখন কি হবে? স্মিতা তখন হাতের ইশারা দিয়ে রতনকে বাড়ির কাগজ দেখিয়ে দেয়। রতন এখানে বাড়ির দলিলটি নিয়ে সমস্ত পেজ পড়ে পড়ে দেখছিল, আর তখনই রতন এখানে পেজ উল্টাতে যাবার সময় নিজের আঙুলটি মুখে দিচ্ছিল। রতন বলে সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনি আমার একটি কনফিউশন দূর করে দিন। আপনি কিভাবে জানতে পারলেন পঙ্কজ আপনার সুপারি গাজেন্দারকে দিয়েছে, আর আপনি কি করে বা পঙ্কজকে মেরেছেন? এই 2 প্রশ্নের উত্তর পেলে আমার কেস সলভ হয়ে যাবে। স্মিতা এখানে কিছুই বলে না, সে শুধুমাত্র ঠান্ডা চোখে রতনের দিকে তাকিয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই রতনের পুরা শরীর, হাত পা সবকিছুই প্যারালাইজড হয়ে যায়। রতনের মস্তিষ্ক এখানে কাজ করছিল, কিন্তু সে কথাও বলতে পারছিল না আর হাত পাও নাড়াতে পারছিল না। আসলে স্মিতা এখানে চায়ের সঙ্গে নয়, বরঞ্চ বাড়ির ওই দলিলেই এমন একটি গাছের ফুল মিশিয়েছিল যেই ফুলের কারণে রতন প্যারালাইজড হয়ে গিয়েছে, যার কারণে হাতের ইশারা দিয়ে স্মিতা এখানে কাগজ দেখিয়ে দিচ্ছিল। আর রতন যখন বারবার মুখে হাত দিচ্ছিল তখনই সেই ফুলটি নিজের কার্যকারিতা দেখিয়ে দেয়। এরপর স্মিতা রতনের কাছ থেকে ওই কাগজ নিয়ে আগুনে পুড়িয়ে দেয় আর প্যারালাইজড রতনকে ওই মালি একটি বস্তাতে ভরে নদীতে ফেলে দেয়। মালি এখানে স্মিতাকে বলে আমি চলে যাচ্ছি, সময় হলে আবারও দেখা হবে। এখানে সমস্ত কাজ শেষ হয়ে গেলে স্মিতা এই বাড়ি ছেড়ে শহরে চলে যায়, নিজের নতুন পরিচয় তৈরি করে। আর স্মিতা থেকে হয়ে যায় কবিতা। বর্তমানে সিন আসলে কবিতার বান্ধবীরা জিজ্ঞেস করে পঙ্কজ আসলে কিভাবে মরেছিল। কবিতা ওরফে স্মিতা বলে যখন পঙ্কজের হার্ট অ্যাটাক হয়েছিল তখন পঙ্কজ নিজের ওষুধ নিতে যাচ্ছিল আর স্মিতা ওই ওষুধটি লুকিয়ে ফেলেছিল, আর এরপর একটি ধারালো চাকু দিয়ে তাকে মেরে ফেলেছিল। ওইদিকে কবিতার স্বামীও অবাক হয়ে কবিতার দিকে তাকিয়েছিল। এখানে সবাই মিলে কবিতাকে অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু কবিতা কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যখনই স্মিতা এখানে বাইরে বের হয়ে আসে তখনই সে রতনের ওই সিনিয়র অফিসারকে দেখতে পায়। তখনই সে
মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। এখানে কবিতা তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে আসে আর তখনই কলিং বেল বেজে ওঠে। এখানে দরজা খুললেই দেখা হয় সেই মালি আবারও স্মিতার সঙ্গে দেখা করতে এসেছে। আর একটি ছোট্ট গাছ দিয়ে মালি বলে, সময় বদলে গেছে, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে আসি। এখানে মালিকে দেখতে পেয়ে স্মিতা অনেক ইমোশনাল হয়ে যায়। আর এখানে কয়েক মাস পরের সিন দেখানো হয়। দেখা যায় রতন এখনো বেঁচে আছে, কিন্তু হাসপাতালে ভর্তি। রতনের কোনোই উন্নতি নেই, সে সবকিছু বুঝতে পারে কিন্তু কাউকে কিছু বলতে পারে না। এখানে সেই সিনিয়র অফিসার রতনের সঙ্গে দেখা করতে আসে। তখনই রতন তাকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু অফিসারটি কিছুই বুঝতে পারে না। আর এরপরে সেই অফিসারটিও সেখান থেকে চলে যায়। হয়তো যদি কোনোদিন রতন সুস্থ হয়ে যায় তাহলে সে স্মিতাকে ধরতে পারবে। আর এই সিনের সঙ্গে সঙ্গে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় একজন স্ত্রী তার স্বামীর পরকীয়া জানার পর যেটি করেছে সেটা কি ঠিক করেছে? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।